যে মিড ডে মিল স্কিম কবে চালু হয়, কেন চালু হয়, এবং প্রাক প্রাথমিক বা তোমার বিদ্যালয়ে যদি কোনো শিক্ষার্থী মিড ডে মিল যদি অংশগ্রহণ না করে বা দুপুরে যদি খেতে না চায়, তখন আপনি যে শিক্ষক হিসাবে কী করবেন। তো বিষয়টা হচ্ছে যে মিড ডে মিল হচ্ছে সর্বশিক্ষা অভিযানের আন্ডারে একটা সর্বশিক্ষা অভিযান সমর্থিত একটি সরকারি স্পন্সর্ড একটা প্রোগ্রাম, যার লক্ষ্য হচ্ছে, মূল লক্ষ্য যদি জিজ্ঞেস করে যে মিড ডে মিলের প্রধান লক্ষ্য কী, যার মূল লক্ষ্য হচ্ছে কি না, সরকারি স্কুল বা বেসরকারি যে স্কুল, সরকারি এবং সরকার সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো রয়েছে, এমনকি অন্যান্য মাদ্রাসা বা মক্তব যা যা রয়েছে, সেখানকার প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার প্রদান করে তাদের পুষ্টিগত গুণমানটা বজায় রাখা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। মিড ডে মিল প্রকল্পটা প্রথম যখন চালু হয়েছিল ভারতে, কবে চালু হয় যদি সেই প্রশ্ন আসে, তাহলে সেটা হচ্ছে 1995 সালে 15ই আগস্ট জাতীয় স্তরে, মানে সারা ভারতবর্ষ জুড়ে, প্রথমে কিন্তু এই মিড ডে মিল স্কিমটা চালু হয়। তখন কিন্তু এর নাম মিড ডে মিল ছিল না, তখন নাম ছিল NPNSPE। যদি আমরা ওটাকে ফুল ফর্ম বলি তাহলে দাঁড়াবে ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। এই স্কিম নামে এটা চালু হয়, মিড ডে মিল এটা চালু হয়। পরবর্তী সময়ে এটিকে মিড ডে মিল নামকরণ করা হয়। আবার পরবর্তী সময়ে আমরা যদি দেখি যে সম্প্রতি 2021 সালে এর নাম করা হয়েছে PM পোষণ। ঠিক আছে, তো প্রথমে নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। সেকেন্ড এর নাম হয় মিড ডে মিল। আর থার্ড এর বর্তমান নাম রয়েছে 2021 সাল থেকে PM পোষণ। ঠিক আছে, বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, যাই হোক। তো এটা ভারতের ক্ষেত্রে আমরা বললাম জাতীয় স্তরে 1995 সালে 15ই আগস্ট এর সূত্রপাত জাতীয় স্তরে। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমহা রাও। ভারতের প্রধানমন্ত্রী, অনেক সময় প্রশ্ন আসে যে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, তিনি ছিলেন PV নরসিমহা রাও। ঠিক আছে, পশ্চিমবঙ্গে মিড ডে মিল চালু হয় 2003 সালের জানুয়ারি মাসে, যেটা তোমরা বলেছিলে আর কি। ঠিক আছে, এর দূর পর্যন্ত তোমরা বলবে। আমি এর সঙ্গে আর একটু অ্যাড করি ইনফরমেশন। তবে যদি একদম প্রথম বলা হয় তাহলে সেটা হয়েছিল 1925 সালে। মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এই প্রকল্পটা ফার্স্ট হয় 1925 সালে, একদম প্রথম। ঠিক আছে, তবে বিক্ষিপ্তভাবে যদি আমরা বলি যে একদম প্রথম 1925 সালে মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এটি প্রথম শুরু হয়েছিল। এটা পরে এডিশন করবে, ঠিক আছে, লাস্টে। ওকে, আচ্ছা, তাহলে মাদ্রাজ মানে তামিলনাড়ু। যদি প্রশ্ন আসে যে প্রথম কোন রাজ্য শুরু করে, তাহলে ওটা তামিলনাড়ু হবে, কারণ মাদ্রাজের আন্ডারে রয়েছে তামিলনাড়ু। তাহলে প্রথম যে রাজ্য শুরু করেছিল 1925 সালে তামিলনাড়ু। এবার প্রশ্ন হচ্ছে যে মিড ডে মিল প্রকল্প বা কর্মসূচিটি চালু করার উদ্দেশ্য কী ছিল বা কেন চালু করা হয়। আমি আগেই বলেছিলাম যে মিড ডে মিল স্কিম চালু করার পিছনে প্রথম উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টিগত গুণমান সঠিক রাখা বা গুণমান বজায় রাখা, পুষ্টিগত দিকটিকে বজায় রাখা। গ্রাম বাংলার অধিকাংশ স্কুলগামী শিশু অপুষ্টির শিকার হতো, যা শিশুদের হোলিস্টিক ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন সুষম বিকাশের ক্ষেত্রে প্রধান বাধা। অপুষ্টির শিকার মানে সেটা শারীরিক বিকাশ বাধা হবে এবং সব বিকাশটা ডেভেলপমেন্টটা ব্যাহত হবে, তো প্রধান বাধা। তাই কেন্দ্র সরকার শিশুদের একটি রুটিন মাফিক প্রোটিন সমৃদ্ধ খাবার বা ক্যালোরি মাফিক একটা খাবার পরিবেশনের কথা পরিবেশনের জায়গাটা বন্দোবস্ত করে। ঠিক আছে, এটা হচ্ছে মেন জিনিস। তার প্রথম উদ্দেশ্যটা কী দাঁড়ালো, যে গ্রাম বাংলার স্কুলগামী শিশুরা অপুষ্টির শিকার হতো জাতীয় স্তরে, সেক্ষেত্রে শিশুর হোলিস্টিক ডেভেলপমেন্ট বাধা পেত। তাই কেন্দ্র সরকার শিশুদের জন্য একটি রুটিন মাফিক 450 ক্যালোরি শক্তিসম্পন্ন সঙ্গে 12 গ্রাম প্রোটিন সহ একটা মিড ডে মিলের ব্যবস্থা চালু করে। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে কি, এছাড়াও দেখা যেত যে পূর্বে বিভিন্ন ছাত্রছাত্রীরা, মূলত বিশেষ করে যেখানে পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে সেই সমস্ত জায়গায় ছাত্রছাত্রীরা অনেক দারিদ্র্যসীমার নিচে বসবাস করতো তার পরিবারগুলো, তখন ছাত্রছাত্রীরা খাবার দুবেলা জোটানোর উপক্রম না করতে পেরে তারা দিনমজুরের কাজ করতো, এবং সেই সময় অনেক সময় দেখা যেত যে স্কুল ড্রপ আউটের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তো সরকার তখন তাদেরকে স্কুলগামী করতে এবং তাদের পুষ্টির সঙ্গে তাদের এনরোলমেন্ট বাড়ানো এবং স্কুলে তাদের উপস্থিতির পরিমাণ বৃদ্ধি করার ক্ষেত্রে এই মিড ডে মিল প্রকল্পটি চালু করে। এটা সেকেন্ড উদ্দেশ্য। ঠিক আছে, যেহেতু দেখা যেত যে ছাত্রছাত্রীরা, পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীরা, বাচ্চারা স্কুলে এনরোলমেন্ট করেছে বাট দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না, তখন তারা সেখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে কাজ করার জন্য বা খাদ্যের যোগানের জন্য, খাদ্যের চাহিদা পূরণের জন্য। তখন গভর্নমেন্ট ভাবে যে ওদেরকে ফিরিয়ে আনা হবে স্কুলে এবং তাদের খাদ্যের তথা পুষ্টি সুনিশ্চিতকরণ করা হবে। তো সেক্ষেত্রে এনরোলমেন্টও বৃদ্ধি পেল
মানে পরীক্ষিত সত্য, মানে এনরোলমেন্টও যেমন বৃদ্ধি পেল, তেমনি তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে বাচ্চারা স্কুলে ধরেও, মানে স্কুলে বাচ্চাদেরকে ধরে রাখাও গেল, মানে উপস্থিতির সংখ্যাটাও বাড়লো। এবং এই প্রমাণিত হওয়ার ফলে ধীরে ধীরে এই প্রকল্পটি আর জীবনে বন্ধ হয়নি, ঠিক আছে, মানে এটা কন্টিনিউয়াসলি চলছে আলটিমেটলি, বরং এর প্রকল্পের যে বাজেট সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আরও দিনের পর দিন, ঠিক আছে। এবং এটা এই মুহূর্তে সারা পৃথিবীর সবথেকে বড় যেটা হচ্ছে বৃহত্তম স্কুল ফিডিং প্রোগ্রাম, ঠিক আছে, সবথেকে বৃহত্তম, বিশ্বের বৃহত্তম স্কুল ফিডিং প্রোগ্রাম, মানে স্কুলের বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারে সবথেকে বিশ্বের বৃহত্তম একটা প্রোগ্রাম, ঠিক আছে। এটা গেল। তৃতীয় আরও বেশ কিছু উদ্দেশ্য রয়েছে যদি আমরা দেখি, বা কেন চালু করা হয় যদি আমরা বলি, তাহলে হচ্ছে শিক্ষা এবং পুষ্টিতে, হ্যাঁ, শিক্ষাগত দিক থেকে এবং পুষ্টিগত দিক থেকে লিঙ্গ ব্যবধান কমানো বা লিঙ্গ বৈষম্য দূরীকরণ করা। এর বিষয়টা কেমন না, আমরা জানছি যে শিক্ষা এবং পুষ্টি, কারণ অনেক সময় দেখা যেত যে কিছু কিছু পরিবার তারা তাদের ছেলেকে হয়তো শুধু শিক্ষার দানে পাঠাতো, মেয়েদেরকে হয়তো সেখানে বিদ্যালয়মুখী করাতো না, ঠিক আছে। এবং মেয়েরা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ভারতবর্ষে এখনও যদি আমরা র্যাঙ্ক করি তাহলে ভারতবর্ষে প্রায় 70% মতো, বিশেষ করে বালিকা বা কন্যা শিশু, তারা অপুষ্টিতে ভোগে। তো সে কারণে কন্যাদেরকে স্কুলমুখী করা, সঙ্গে তাদেরকে পুষ্টিগত গুণগত দিকটাও তাদের বজায় রাখা, সেই জন্য এই লিঙ্গগত যে ব্যবধানটা তৈরি হচ্ছিল তাকেও নিরসন করা হয়েছে এর মাধ্যমে। এছাড়া চতুর্থ যদি আমরা দেখি যে জাতিগত কুসংস্কার এবং বৈষম্য, জাতিগত কুসংস্কার ও বৈষম্য। অনেক সময় আমরা দেখেছি যে বিদ্যালয়গুলিতে বিভিন্ন শ্রেণীর থেকে ছাত্রছাত্রীরা আসে পড়তে, তো সেই বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী, বিভিন্ন জাতি ধর্ম বর্ণের ছাত্রছাত্রীরা আসে, তো তাদের যে সামাজিক ভেদাভেদ বা অর্থনৈতিক যে ভেদাভেদ রয়েছে, সেটিকে এর দ্বারা কিন্তু দূরীভূত করা যায় বা একটা সাম্যতা নিয়ে আসা হয়। কারণ সবাই যখন একসঙ্গে বসে মিড ডে মিলে অংশগ্রহণ করবে, তখন সেখানে এই যে জাতিগত বৈষম্য বা ভেদাভেদ, এটা অনেকটা দূরীভূত করা যায়, ঠিক আছে। এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে সমবেতভাবে যে খাবার পরিবেশন করা বা খাবার গ্রহণ করার এই রীতি বা একটা রিচুয়াল তৈরি হয়। মানে আমরা ডাইরেক্টলি যদি দেখি যে এর মেন উদ্দেশ্য পুষ্টিগত গুণমান বৃদ্ধি করা ছাত্রছাত্রীদের, এবং দৈহিক বিকাশের সঙ্গে সঙ্গে হোলিস্টিক ডেভেলপমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া, সঙ্গে এনরোলমেন্ট এবং উপস্থিতি বৃদ্ধি করা বা ড্রপ আউট কমানো, তার সঙ্গে সঙ্গে এই যে লিঙ্গ বৈষম্য, শিক্ষাক্ষেত্রে এবং পুষ্টিক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, এবং তার সঙ্গে যেটা আমরা বলছিলাম যে এই জাতিগত কুসংস্কার বা জাতিগত, অর্থনৈতিকগত, সামাজিকগত যে কুসংস্কার বা বৈষম্য রয়েছে সেটাও দূরীভূত হয় এর মাধ্যমে। এগুলো হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। এবার এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আরও কিছু ইনফরমেশান আছে, সেগুলো একটু আমাদেরকে জেনে নিতে হবে। যেমন এই যে মিড ডে মিলের যে প্রসেসিংটা, এটার ক্ষেত্রে আমরা দেখি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, দুটো সরকারই কিন্তু যৌথভাবে এই মিড ডে মিল প্রকল্পের পরিচালনা করে বা চালায় আর কি। এবং অর্থনৈতিক ক্ষেত্রে কেন্দ্র সরকারের থাকে 60% কন্ট্রিবিউশন এবং রাজ্য সরকারের থাকে 40% কন্ট্রিবিউশন, ঠিক আছে। এবং প্রাথমিক স্তরে এটা নির্ধারিত করা হয়েছে যে প্রত্যেকটা শিশুর জন্য দৈনিক 450 ক্যালোরি যেটা তারা এনার্জি পায় সেটা নির্ধারিত করতে হবে। তো 450 ক্যালোরি এনার্জি দিতে হবে, একটা মানে ক্যালোরি চার্ট রয়েছে যে পার ডে 450 ক্যালোরি শক্তি দিতে হবে, এবং তার মধ্যে 12 গ্রাম প্রোটিন থাকবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট যে 12 গ্রাম প্রোটিন সহ 450 ক্যালোরি শক্তির বা ক্যালোরি চার্ট তৈরি করা হয়েছে, এটা দিতে হবে প্রতিদিন, এটা নির্ধারিত প্রাইমারি লেভেলের, হ্যাঁ। এবং এর মধ্যে আরও যদি দেখা হয় ডিটেলসে, যে এর মধ্যে থাকতে হবে খাদ্যশস্য থাকবে 100 গ্রাম, ডাল থাকবে 20 গ্রাম, সবজি থাকবে 50 গ্রাম, এবং ফ্যাট মানে তেল এবং চর্বি থাকবে 5 গ্রাম, ঠিক আছে। এটা প্রাইমারি লেভেলে। আমাদের প্রাইমারি লেভেলে জানলেই হবে, আবার প্রাইমারি লেভেল না জানলেও চলবে, মানে 6 to 8 না জানলেও চলবে। তাহলে এক্ষেত্রে কিন্তু যেখানে খরা কবলিত এরিয়া রয়েছে, খরা কবলিত মানে ড্রট প্রোন এরিয়া, সেখানকার শিশুদের যেহেতু গরমে ছুটি পড়ে যায়, তো সেই সমস্ত জায়গার কিন্তু ছুটি পড়লেও তাদের জন্য কিন্তু, সেখানকার বাচ্চাদের জন্য কিন্তু দুপুরে মিড ডে মিলের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে খরা কবলিত এরিয়া, এইসব জায়গাগুলো। এছাড়া যে দুপুরে খাবারগুলো পরিবেশন করা হবে, সেই খাবারগুলো যেন অবশ্যই যে ভারতের যে নির্দিষ্ট যে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে যেটা একদম রিমার্কেট, প্যাকেটিং খাবার, সেটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। কারণ কোনো লোকাল কোম্পানি বা লোকাল কোনো ব্র্যান্ড থেকে যেন না কিনে লুজ খাবার যেন না কেনা হয়, ঠিক আছে। মানে একটা ব্র্যান্ডেড আইটেম যেন তাদের পরিবেশন করানো হয়, ঠিক আছে। অনেক সময় কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে, তাই না, তো এগুলো লক্ষ্য করা হয়।
এছাড়া খাবার শুধুমাত্র স্কুল প্রাঙ্গণেই সরবরাহ করতে হবে, মানে অন্য কোনো জায়গায় যেন সরবরাহ না করা হয়, ঠিক আছে। এছাড়া মানে যদি আমরা দেখি যে স্কুলের যে বিশেষ করে কমিটি থাকে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, সেই স্কুল ম্যানেজমেন্ট কমিটি কিন্তু এই মিড ডে মিল বিষয়টাকে তদারকি করতে পারে বা তারা এটাকে নজরদারি করতে পারে, ঠিক আছে। ইভেন 2009 সালের যে RTE অ্যাক্ট তাতেও কিন্তু এই মিড ডে মিলকে বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক আছে। এবং আরেকটা জায়গায় বলা আছে যে রাজ্যের যে ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, তারা কিন্তু এই খাদ্যের যে মিড ডে মিলে যে রান্না হয় খাদ্য, সেটা কিন্তু নজরদারি করতে পারে বা তদারকি করতে পারে, ঠিক আছে। আরেকটা বিষয় রয়েছে যে মিড ডে মিলের ক্ষেত্রে রিসেন্ট কিন্তু 2024 সালের পয়লা ডিসেম্বর থেকে, মানে এই যে ডিসেম্বর মাস শুরু হয়েছে, এই ডিসেম্বর থেকে কিন্তু মাথাপিছু যে বরাদ্দ পরিমাণটা কেন্দ্র সরকার বাড়িয়ে দিয়েছে। যেটা প্রাইমারিতে করা হয়েছে মাথাপিছু বরাদ্দ পার ডে, পার স্টুডেন্ট বা পার চাইল্ড, ঠিক আছে, 6 টাকা 19 পয়সা খরচ করতে হবে প্রত্যেকটা বাচ্চার পিছনে, চালটা বাদ দিয়ে, ঠিক আছে। মানে চালকে বাদ দিলে প্রত্যেক ছাত্র পিছু প্রতিদিন 6 টাকা 19 পয়সা বরাদ্দ করা হয়েছে প্রাইমারি লেভেলে, আর আপার প্রাইমারি লেভেলে করা হয়েছে 9 টাকা 29 পয়সা, ঠিক আছে। মানে মধ্যাহ্ন ভোজন প্রক্রিয়া যদি আমরা কিছু সমালোচনার দিক দেখি, মানে এই যে প্রকল্প, যেটা আমি প্রথমে বলছিলাম, যে পরিমাণ বাজেট পার স্টুডেন্ট পিছু ধার্য করা হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত স্কুলগুলো কম ছাত্রছাত্রী থাকে, সেক্ষেত্রে কিন্তু খরচা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে একটা স্কুলে হয়তো মাত্র 25-30 জন বাচ্চা রয়েছে, তো 25-30 জন বাচ্চার জন্য যদি আমরা দেখি যে যেটা 6 টাকা 19 পয়সা, তাহলে 25×6 150 টাকা, তাহলে 25 জন বাচ্চার জন্য 150 টাকার তুমি যদি সবজি কিনে আনো, মানে সবজি ডাল এগুলোকে 150 টাকায় সম্ভব 25 জন বাচ্চাকে খাওয়াতে গেলে? কখনোই সম্ভব নয়। তার সঙ্গে চাল আছে 100 গ্রাম, সেটা না হয় চালটা সরকার দিচ্ছে আলাদাভাবে। তো এটা খুবই মানে এখনও যে পরিমাণ মাথাপিছু যে এটা করা হয়েছে, সেটা যথেষ্ট পরিমাণে কম এবং মেনটেন করা খুবই দুঃসাধ্য বিষয়, ঠিক আছে। এবং এত বছর পরেও, মানে 1995 সাল থেকে আমরা বলতে পারি যে মিড ডে মিল প্রসেস শুরু হয়েছে, হ্যাঁ। এবং এত বছর পরেও যদি আমরা দেখি যে মিড ডে মিল শুরু হওয়ার পরেও এখনও গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, হ্যাঁ, তাতে কিন্তু আমরা দেখছি যে এখনও যে দেখা যায় যে ভারত 105টা দেশের মধ্যে, 127টা দেশের মধ্যে এখনও 105-এ আছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে। তো খুবই দুর্ভাগ্যের বিষয়। তার মানে আমরা পুষ্টি গুণগত মানটা বাচ্চাদের তৈরি করার জন্য চেষ্টা করছি বা তাদের ক্ষুধা নিবারণ করতে চাইছি, কিন্তু সেক্ষেত্রে দেখছি যে এখনও আমরা কিন্তু ভারত 127টা দেশের মধ্যে 105 নম্বরে রয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে। তো এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক বিষয়। তাহলে এখনও আমরা সেই জায়গাটা পৌঁছাতে পারছি না বা করে উঠতে পারছি না, মানে বাস্তব রিপোর্ট যেটা বলছে আর কি, হ্যাঁ। ইভেন আমরা যদি দেখি যে জাস্ট 2019-20 সালে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, যেখানে এখনও বলা হচ্ছে যে ভারতে প্রায় 39% চাইল্ড বা শিশু অপুষ্টিতে এখনও ভোগে। ভাবতে পারছো? এবং সেটা যদি মানে কন্যা সন্তানের দিকটা দেখি, তাহলে সেটা এখনও 70% কাছাকাছি রয়েছে, যেখানে বাচ্চারা বিশেষ করে কন্যা সন্তান অপুষ্টিতে ভোগে। এবং অ্যাভারেজ যদি দেখি যে পুত্র সন্তান বা কন্যা সন্তান হোক, 39% শিশু এখনও অপুষ্টিতে ভুগছে। তাহলে এই যে সিস্টেম বা এই যে মিড ডে মিল, এটা কতটা কার্যকরী হয়েছে? হ্যাঁ, হয়েছে কার্যকারী অবশ্যই, কিন্তু তাও সেটা কতটা পরিমাণে ফলপ্রসূ হয়েছে, এটাকে আরও লক্ষ্য রাখতে হবে বা করতে হবে, ঠিক আছে। বা এখনও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে উচ্চ বর্ণের ছাত্রছাত্রীরা যারা রয়েছে, তারা নিম্ন বর্ণের ছাত্রছাত্রীদের সঙ্গে খাবার পরিবেশন করে না বা খায় না, ঠিক আছে। এমন বহু স্কুল আছে। জাতপাত ব্যবস্থা যেসব জায়গাগুলো, যেসব রাজ্যগুলো, যেমন উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, এইসব জায়গাগুলোতে এখনও কিন্তু এই মিড ডে মিল সেভাবে সবার কাছে অ্যাভেলেবেল হতে পারেনি, ঠিক আছে, বা পৌঁছতে পারেনি। এটাও কিন্তু বাস্তব, মানে মেনে নিতেই হবে, ঠিক আছে। তবে তাও বলা যেতে পারে যে সমস্ত বাচ্চারা প্রান্তিক, যে সমস্ত বাচ্চারা খুব পিছিয়ে আছে, শুধুমাত্র খাবারের জন্য স্কুল আসে, তো সেই সব বাচ্চাদের কাছে কিন্তু এই যে মিড ডে মিল ব্যবস্থা, এটা অবশ্যই একটা আশীর্বাদ স্বরূপ, এটা মেনে নিতেই হবে, তাই না? কারণ তো এগুলো মোটামুটি মিড ডে মিল সিস্টেমটার তার কিছু দিক তোমাদেরকে তুলে ধরলাম। এই ইনফরমেশানগুলো তোমাদেরকে কিন্তু কালেকশন করে রাখতে হবে, কম্প্যাক্ট একটা আইডিয়া রাখতে হবে, কারণ এনি হোয়ার থেকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, তো তোমাকে কম্প্যাক্টটা না, ভালো করে আইডিয়াটা না থাকলে তুমি তখন সেখানে পারবে না বিষয়টা সম্পর্কে, অস্বচ্ছ আইডিয়া থাকবে তোমার মধ্যে, তাই না? আর অস্বচ্ছ আইডিয়া থাকলে কনফিডেন্স লেভেলটাও কাজ করবে না। আপনার বিদ্যালয়ে কোনো শিশু যদি মিড ডে মিল খেতে না চায়, তাহলে আপনি কী করবেন? তো তোমার অ্যান্সারটা এরকমই হবে যে এক্ষেত্রে প্রথমেই তার না খাওয়ার কারণটা অনুসন্ধান করা প্রয়োজন। হতে পারে খাদ্যের গুণমান বা স্বাদ সঠিক হয়নি, কিংবা হয়তো তার খিদে নেই, তাই সে বাড়ি থেকে হয়তো খেয়ে এসছে, কিংবা অনেক ক্ষেত্রে পার্টিকুলার কিছু খাবার
হয়তো তার পছন্দের নয়, তাই হয়তো সে খাচ্ছে না। বা এমনও হতে পারে বাড়িতে তার বাবা মা খাদ্যের গুণমান সম্পর্কে বা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে হয়তো তার কাছে কোনো ভুল ধারণা দিয়েছে। তো এরকম বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণগুলোকে আমাকে অনুসন্ধান করা প্রয়োজন। এবার তারপরে বলবে যদি দেখা যায় যে মিড ডে মিলের যে স্বাদ বা গুণমান ঠিক নেই, তাহলে তার উপরে আমাকে অবশ্যই তার উপরে জোর দেওয়া প্রয়োজন। আমাকে নয়, তার উপরে জোর দেওয়া প্রয়োজন। এবার যদি বাচ্চাদের খিদে না থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই না খাওয়ানোই ভালো। তবে তার খিদে না থাকার যে কোনো দৈহিক বা শারীরিক সমস্যা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন আছে। প্রয়োজনে অভিভাবকের সঙ্গে কথা বলাও দরকার, যে হয়তো সে খিদে নেই কেন, বারবার আমি দেখছি যে ওর কয়েকদিন ধরে খিদে নেই, সে খাচ্ছে না, তার মানে হতে পারে তার মধ্যে কোনো শারীরিক সমস্যা রয়েছে, তো সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত, খাদ্যের গুণমান খারাপ এরকম ভ্রান্ত ধারণা যদি গার্ডিয়ানরা বুঝিয়ে থাকেন, বা এমন সময় গার্জিয়ানরা বলে থাকেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয় না, তো সেক্ষেত্রে গার্জিয়ানকে ডেকে সঠিকভাবে বোঝানো এবং তাদেরকে এটা বলা যে একটা সঠিক নিউট্রিশন চার্ট ফলো করে খাওয়ানোর দিকগুলো এখানে দেখা হয়। এবং তার সঙ্গে একটা যে মিড ডে মিলের মাধ্যমে সামাজিক বা অর্থনৈতিক যে বৈষম্য সেটাও দূরীভূত করা হয়, সেটাও গার্জিয়ানকে বোঝাতে হবে, গার্জিয়ানকে কাউন্সেলিং প্রয়োজন করাতে হবে, যে এক্ষেত্রে কিন্তু তার বাচ্চারও একটা সোশ্যালাইজেশন হবে বা সামাজিকীকরণ হবে এর মাধ্যমে, এটাও বোঝাতে হবে। এছাড়া মিড ডে মিলের যদি গুণমান কথা বলা হয় বা স্বাদের কথা বলা হয় বা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়, সেগুলো পরিকাঠামোগুলো ওনাদেরকে দেখাতে হবে ঘুরিয়ে, যে দেখুন এইভাবে আমরা প্রসেসিং করছি, এইভাবে করছি। সেটা একজনকে যদি না সম্ভব হয়, তাহলে একটা গার্জিয়ান মিটিং ডেকে সবাইকে দিয়ে কিন্তু সেখানে আমরা এটা করতে পারি, ঠিক আছে। এছাড়া খাবারের সময় যেটা আমার ভালো লাগলো, নার্গিস মনে হয় বলেছিল যে বাচ্চারা মিড ডে মিল গ্রহণ করতে যদি উৎসাহী না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে মিড ডে মিল তাদেরকে তাদের সঙ্গে বসে আমরা মাঝে মাঝে মিড ডে মিল করতে পারি। আমরা তো সব দিন করতে পারি না, কারণ এটা রুলসের বাইরে, বাট মাঝে মাঝে ছাত্রছাত্রীদের সঙ্গে বসে মিড ডে মিল আমরা নিজেরা গ্রহণ করতে পারি টিচার হিসেবে। তাহলে সেটা কিন্তু বাচ্চাদের কাছে খুব আনন্দদায়ক হবে এবং বাচ্চারাও সেটা সুন্দর করে গ্রহণ করবে। এছাড়া খাবারের সময় বাচ্চাদেরকে আরও আগ্রহী করে তুলতে অবশ্যই বিভিন্ন রকম গল্প বলা বা তাদের নিজেদের মধ্যে বাচ্চাদের মধ্যে মজা করা, যাতে তারা করতে করে খেতে পারে। যেমন দেখবে অনেক সময় আমরা যখন খেতে পারি না, তখন আমাদের মা কী করে, আমাদেরকে বলি এই যে দেখ, এইভাবে তারা মজা করে খাবারগুলোকে পরিবেশন করায়, ঠিক আছে। যে বলে এটা হচ্ছে অমুকের, এইটা তুই খাবি, এর সঙ্গে এটা মিশাবো, এটা অন্য লোকের, তুই এটা খাবি, এরকম করে তাকে মানে গল্প করে খাওয়ায়। বা বিভিন্ন রকম গল্প, এই সবজির বিভিন্ন রকম গল্প বা এই তরকারির একটা গল্প, এরকম টাইপের গল্পগুলো ফাঁদিয়ে বলা, তাতে বাচ্চারা ইন্টারেস্ট পাবে। তো তখন তারা দেখবে খিদে না থাকলেও খিদে পেয়ে যাবে, ব্যাপারটা এরকম আর কি। তো এগুলো করা যেতে পারে। যেমন ধরো সয়াবিনের তরকারি অনেক সময় বাচ্চারা খেতে চায় না বা তারা সেভাবে পছন্দ করে না, তো সেক্ষেত্রে সয়াবিনের একটা গল্প আমরা বলতে পারি। জানো তো, আমরা আজকে মাংস খাচ্ছি, জানো এটা কী মাংস? কী মাংস বলো তো, কী মাংস খাচ্ছি? বুঝো কোথায়, মাংস তো খাচ্ছি না। আরে তোমরা যে সয়াবিন খাচ্ছ না, ওটাকেই মাংস বলে, ওটা হচ্ছে গরিবের মাংস। আমরা তো সবাই ধনী নই, আমাদের সবার তো আর প্রতিদিন মাটন খাওয়া চিকেন খাওয়া সম্ভব নয়। তো এটা হচ্ছে না গরিবের মাংস। তো এটা একটু অ্যাকচুয়ালি সয়াবিনকে গরিবের মাংস বলাও হয়, ঠিক আছে। তো এরকম বিভিন্ন রকম গল্প বলা, বা বেগুন দিয়ে খাচ্ছে, আলু দিয়ে খাচ্ছে, ঢেঁড়স দিয়ে খাচ্ছে, এরকম বিভিন্ন রকম গল্প ফাঁদিয়ে তৈরি করা, ঠিক আছে। দিয়ে ওদেরকে গল্প ফাঁদিয়ে বলা বা মজার কিছু ইনফরমেশান ওদেরকে দেওয়া, হ্যাঁ, এরকম টাইপের। তো তখন তারা ইন্টারেস্ট সহকারে দেখা যাবে যে খাবে। তো এগুলোকে নজরদারি অবশ্যই করা প্রয়োজন আছে। তাহলে দেখা যাবে যে বাচ্চারা মিড ডে মিল না খেতে গেলে বা না খেতে চাইলে আমরা অনেকটা ইমপ্রুভমেন্ট বা অনেকটা ভালো রেজাল্ট পেতে পারি, ঠিক আছে।